নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। 28শে জানুয়ারি সকালবেলায় দেশের মানুষ একটা দুঃসংবাদ পেলেন। মহারাষ্ট্র রাজনীতির দাদা হিসাবে পরিচিত অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। অত্যন্ত কি বলবো আর কি, মৃদুভাষী কিন্তু ডিল মেকার হিসাবে মহারাষ্ট্রের রাজনীতিতে পরিচিত ছিলেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। শরদ পাওয়ারের উত্তরাধিকারী কি হবে সে নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর এনসিপি শেষ পর্যন্ত ভেঙেই যায়। কথা হচ্ছিল যে শরদ পাওয়ারের ফ্র্যাকশন আর অজিত পাওয়ারের ফ্র্যাকশনের মিলন হবে। সম্প্রতি তারা মহারাষ্ট্রের পুর নির্বাচনে কয়েকটি জায়গায় একসঙ্গে লড়েও ছিলেন। তো অজিত পাওয়ারের অকাল মৃত্যু এনসিপির রাজনীতিতে একটা শূন্যতা তো তৈরি করেছেই। আমার ধারণা শরদ পাওয়ার গোষ্ঠীও খুব তাড়াতাড়ি অজিত পাওয়ার প্রতিষ্ঠিত এনসিপির সঙ্গে মিশে যাবে এবং মহারাষ্ট্রের পরবর্তী উপমুখ্যমন্ত্রী হবেন সুপ্রিয়া সুলে। কারণ দুই গোষ্ঠীর মিলনের সম্ভাবনা অনেকদিন ধরেই চলছে এবং সেটা অনেকটাই গতিপ্রাপ্ত হয়েছিল। অজিত পাওয়ারের অকাল মৃত্যুর পর আমার মনে হয় যে সেই প্রক্রিয়া ত্বরান্বিত হবে। আপনাদের আবার কৃতজ্ঞতা জানাই সহায়তা করার জন্য। আপনারা থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই আপনাদের সহায়তা আমার কাছে চলে আসবে। যেভাবে আপনাদের সহযোগিতা পাচ্ছি আমি সত্যিই আপ্লুত, কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমি আজকে আমার এই প্রতিবেদনের শিরোনাম দিয়েছি অখিলেশ একটু চুলকে দিলেন। অনেকে বলতে পারেন অর্কবাবু এসব তো অসংসদীয় ভাষা, আপনি কেন ব্যবহার করছেন? দেখুন, চুলকে দিলেন এটা কি খুব অসংসদীয়? এই ধরনের কথাবার্তা আমরা হামেশাই বলে থাকি। এখন ইউটিউবে আপনাদের সঙ্গে সরাসরি তো যোগাযোগ হয়, কথ্য ভাষায় চলতি ভাষায় কথা বললে পরেই মনে হয় যে আমার যেটা বক্তব্য, যেটা বলতে চাইছি সেটা আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। কেন অখিলেশ দিদিকে একটু তেল দিলেন সেটা বলবো, তার আগেই বলি 28শে জানুয়ারি মাননীয়া সিঙ্গুরে যাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উপভোক্তাদের টাকা তুলে দেবেন। দেখুন, গরিব মানুষের মাথার উপর ছাদ হোক, এর থেকে বড় কিছু তো হতে পারে না। আমাদের সবারই সেটা একান্তভাবে চাওয়া উচিত যে লাইনের শেষে দাঁড়ানো মানুষটাও যেন এই কল্যাণব্রতী রাষ্ট্রে জীবন ধারণের জন্য ন্যূনতম যা প্রয়োজন সরকারি সহায়তা যেন তাদের কাছে পৌঁছে যায়। কিন্তু এখানে আমার প্রশ্ন আছে, প্রধানমন্ত্রীর আবাস যোজনায় যদি এই আবাস তৈরির কাজটা হতো তাহলে রাজ্য সরকারের আর্থিক দায়ভার কমতো। একই রাজকোষের হাঁড়ির হাল, দিয়ে দিতে পারেন না, পার্মানেন্ট রিক্রুটমেন্ট নেই, শূন্য পদে নিয়োগ নেই, শুধুমাত্র ঝগড়া করে আর র্যাম্প্যান্ট করাপশনের জন্য কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা থেকে রাজ্য বঞ্চিত হলো। এখন রাজ্য কোষাগার থেকেই এই উপভোক্তাদের বাড়ি করে দিতে হচ্ছে। জানি না মাননীয়া এতে ভোটে কতটা সুবিধা পাবেন, তবে চেষ্টা তো করবেন মাননীয়া। দেখো, আমি করেছি, দিল্লির জমিদাররা টাকা আটকে রেখেছে, কিন্তু যে র্যাম্প্যান্ট করাপশন এই আবাস যোজনা বলুন 100 দিনের কাজই বলুন হয়েছিল, সেটা প্রতিষ্ঠিত সত্য। সেই করাপশনের পর্বটা যদি না থাকতো তাহলে কিন্তু এই প্রধানমন্ত্রীর আবাস যোজনায় ভালোভাবে পশ্চিমবঙ্গে হতে পারত। যেহেতু এরা 15 বছর ধরে চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে, তাই স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে কোনো প্রকল্প এই সরকার যে রূপায়িত করবে সেই বিশ্বাস আমার অন্তত নেই। আপনাদের আছে কিনা জানি না, আমার অন্তত নেই। দিদিমণি দিল্লি যাবেন, সেজন্য পশ্চিমবঙ্গের বিধানসভার অধিবেশনের তারিখ বদল হয়েছে, অন্তর্বর্তী বাজেট পেশ হবে, সম্ভবত লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়াবেন তিনি।
চেয়েছিলেন ২,০০০ টাকা করতে, কিন্তু আধিকারিকরা আঁতকে উঠেছিলেন। অনুপ্রাণিত আধিকারিকরাও বুঝতে পেরেছিলেন যে দিদিমণির এই প্রস্তাবে সায় দিলে বেতন পেনশন বন্ধ করে দিতে হবে, দেউলিয়া হয়ে যাবে। তবে অন্তর্বর্তী বাজেটে, মানে ভোট অন অ্যাকাউন্ট বাজেটে, লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়বেই, কারণ দিদিমণি মনে করেন এটা হচ্ছে তার তুরুপের তাস। দেখুন, সামাজিক প্রকল্প, মহিলাদের ক্ষমতায়ন, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের আমি বিরোধী নই, কিন্তু আমি শুনলাম যে কাঞ্চন মল্লিকের স্ত্রীও নাকি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেন। এরকম অনেকে আছেন প্রতিষ্ঠিত চাকুরিজীবী, মাতৃশক্তি, তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেন। বিজেপি একটা সংকল্পপত্র তৈরির কমিটি করেছেন তাপস রায়কে মাথায় রেখে। অশোক লাহিড়ী আছেন, অনির্বাণ গাঙ্গুলি আছেন, মনোজ টিগ্গা আছেন, দেবজিৎ সরকার আছেন। আমি তাদেরকে বলবো, বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের জন্য সেখানকার সরকার কি কি প্রকল্প চালু করেছে, যেগুলো চলছে ইতিমধ্যে, সেই প্রকল্পগুলোর ব্যাপারে আপনারা তুলে ধরুন মানুষের কাছে। এবং দিদিমণি একা লক্ষ্মীর ভাণ্ডার দিই বলে বাজার কাঁপাচ্ছেন, আমিই শুধু দিই, তিনি কিন্তু এক্ষেত্রে পায়োনিয়ার নন। লাডলি লক্ষ্মী যোজনা বলে শিবরাজ সিং চৌহান অনেকদিন আগে একটা প্রকল্প করেছিলেন, তারপরে তো হলো লাডলি বেহেনা যোজনা, তার আগে ছিল লাডলি লক্ষ্মী যোজনা। তা এরকম অনেক প্রকল্প আছে, মহারাষ্ট্রে আছে, গুজরাটে আছে, এমপিতে আছে, দিল্লিতে আছে, সব জায়গায় আছে। সেখানকার প্রকল্পগুলোর নির্যাসটা তুলে ধরুন বাংলার মানুষের কাছে, এবং লক্ষ্মীর ভাণ্ডারকে কাউন্টার করার জন্য আপনারা কি করবেন সেটা বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপিত করুন পশ্চিমবঙ্গের মানুষের কাছে, বিশেষ করে মাতৃশক্তির কাছে। এখন আমার প্রতিবেদনের মূল উপজীব্য হচ্ছে অখিলেশ একটু চুলকে দেবেন। দেখুন, অখিলেশ এবং তার স্ত্রী ডিম্পল একটা পারিবারিক বা ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন এবং সৌজন্য সাক্ষাৎ করেছেন নবান্নে, এবং নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই তিনি সাংবাদিকদের দু চার কথা বলেন, অমৃত ভাষণ। আসলে অখিলেশও তো প্রাক্তন রাজা, তাকে আমি যুবরাজ বলবো না, কারণ 5 বছর সে মুখ্যমন্ত্রী ছিল। তার বাবার তৈরি সাম্রাজ্যের উত্তরাধিকারী হয়েছিল সে, কিন্তু ওই 17 সালের পর থেকে টানা 10 বছর হতে চলল ক্ষমতার বৃত্তের বাইরে। সেই অখিলেশ দিদিমণিকে খুব প্রেজ করলেন। দিদিমণি একমাত্র বিজেপির বিরুদ্ধে লড়ছেন, এসআইআর মানে এনআরসির পূর্বের অবস্থা, এসআইআর এর বিরুদ্ধে দিদিমণি যা করছেন, দেশের মানুষ মনে রাখবে এসআইআর হচ্ছে শুধুমাত্র বাংলাকে টার্গেট করে, এবং বিজেপি বিরোধী লড়াই একমাত্র দিদিমণি করছেন। তথ্য কি বলছে? উত্তরপ্রদেশে 2,89,00,000 নাম বাদ গেছে, খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। 18% বেশি নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে। তামিলনাড়ুতে বাদ গেছে 15%, গুজরাটে বাদ গেছে 14%, একটু বেশি। পশ্চিমবঙ্গে কত? 58 লক্ষ, 7,66,00,000 ভোটার, তার মানে 10%-এর কম আপাতত বাদ গেছে। এখন যাদের আনম্যাপড আছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি সব মিলিয়ে ধরুন 1,66,00,000 শুনানি হচ্ছে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম সেখানে 20% বাদ যাবে, তার মানে ওই 85 লক্ষ থেকে 90 লক্ষ নাম বাদ যাওয়ার সম্ভাবনা আছে। গুজরাট ছোট রাজ্য, সেখানে 15% নাম বাদ গেছে, 14.5%। তামিলনাড়ু 39টা লোকসভা কেন্দ্র, 15% নাম বাদ গেছে। কোথাও দেখছেন এই রকম ভাবে হই হল্লা, বারবার সুপ্রিম কোর্টে যাওয়া? শুনলাম জয় গোস্বামীও মামলা করেছেন। দেশ বাঁচাও মঞ্চ, পূর্ণেন্দু বসু, দোলা সেন, এই মঞ্চের মূল তারাই জয় গোস্বামীকে দিয়ে মামলাটা করিয়েছেন। একের পর এক মামলা হচ্ছে সুপ্রিম কোর্টে। লক্ষ্য একটা, এসআইআর প্রক্রিয়াটাকে ভেস্তে দেওয়া এবং বলা যে 2000 এই যে আগে যে ভোটার তালিকা ছিল সেই ভোটার তালিকায় ভোট হবে, কিন্তু সেটা হবে না, কিছুতেই হবে না।
এসআইআর একটা চলমান প্রক্রিয়া, এত বাধার মুখে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত রাজ্যে এই প্রক্রিয়া এই নির্বাচন কমিশন রাজ্যে এই প্রক্রিয়া শেষ পর্যন্ত শেষ করতে পারবে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। তাহলে স্থগিত হবে, কিন্তু এসআইআর বাতিল হবে না। এই আবহে অখিলেশ বড় বড় কথা বললেন। আচ্ছা, তিনি উত্তরপ্রদেশে কটা প্রতিবাদ সভা করেছেন? ওখানে এই যে বিএলওরা চাপ নিতে না পেরে মারা গেছে, এসআইআর আতঙ্কে মানুষের মৃত্যু হচ্ছে, এই যে ন্যারেটিভ তৃণমূল তৈরি করছে, তাতে যোগ্য সংগত করছে চামচাবাজার সহ বাংলার ভার্নাকুলার মিডিয়া। তার কারণ খুব স্পষ্ট, নবান্ন থেকে তাদের বিজ্ঞাপনটা চাই, এই বিজ্ঞাপনটা না পেলে তাদের অবস্থা খুব খারাপ হবে, বেতন পর্যন্ত দিতে পারবে না কর্মীদের। তাই চামচাবাজার পত্রিকা অগ্রণী ভূমিকা নিয়েছে এবং তাকে সংগত করছে অন্যান্য অনুপ্রাণিত ভার্নাকুলার গণমাধ্যম। তাহলে যে অখিলেশ দিদিমণিকে তোল্লা দিলেন, তেল দিলেন, তার রাজ্যে উত্তরপ্রদেশে 2,89,00,000 ভোটারের নাম বাদ গেছে। কোথায় অখিলেশকে কি আন্দোলন করতে দেখেছেন আপনি? কোথায় এরকম আন্দোলন হয়েছে? বিরোধীরা করেছে উত্তরপ্রদেশে এই ধরনের আন্দোলন। তামিলনাড়ুতে ডিএমকে এত প্রতিবাদ করেছে, আরে সুপ্রিম কোর্টে মামলা করেছে, সেটা অন্য বিষয়, সেটা নীতিগত প্রশ্ন, এসআইআর এর প্রক্রিয়া নিয়ে মামলা করেছেন, করতেই পারেন, আপনাদের গণতান্ত্রিক অধিকার। ডিএমকে সরকার ও কমিশনকে সব রকম ভাবে সহায়তা করছে তাদের সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য। উত্তরপ্রদেশে বিজেপির সরকার, গুজরাটে বিজেপির সরকার, তারা তো করছেই, কিন্তু সেখানকার বিরোধীরা এইরকম চিৎকার করছেন, এইভাবে বিএলওদের কি হুমকি দিচ্ছে কোন রাজ্যের সরকার? সমস্ত মৃত্যুই দুর্ভাগ্যজনক, কিন্তু সবকটা মৃত্যুর জন্য এসআইআর দায়ী এই ন্যারেটিভ দিদিমণি তৈরি করেছেন, অখিলেশ করেছেন, চুপ করে আছেন। কোথায় সমাজবাদী পার্টির প্রতিবাদ উত্তরপ্রদেশে এসআইআর এর বিরুদ্ধে? গুজরাটে কোথায় কংগ্রেসের প্রতিবাদ? তামিলনাড়ুতে কোথায় ডিএমকে প্রতিবাদ? নেই তো, মামলা হয়েছে। এরকম রাস্তায় নেমে রণংদেহী মূর্তিতে মানছি না, মানব না, অসাংবিধানিক বলছেন। তৃণমূলের গুন্ডারা বিএলও অফিসে, বিডিও অফিস ভাঙচুর করছে, কোথাও শুনেছেন? উত্তরপ্রদেশে, তামিলনাড়ুতে, গুজরাটে বা অন্য যেখানে যেখানে হচ্ছে। এই আবহে অখিলেশের দিদিমণিকে একেবারে বাটার দেওয়া, আসল লক্ষ্যটা কি জানেন? বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সমাজবাদী পার্টি আসন চায়, সেই জন্য কিরণময় নন্দও ছিলেন 24 বছর বাম জামানায় মন্ত্রী, তারপর সমাজবাদী পার্টির সাংসদ। তৃণমূলের কাছ থেকে অখিলেশ সিট চায়, সেই জন্য দিদিমণিকে বাটার দিলেন। আচ্ছা, অখিলেশ, কংগ্রেস এবং আরো 2-1টা পার্টির যে জোট হয়েছিল উত্তরপ্রদেশে লোকসভায়, তারা তো ভালো ফল করেছিল এবং তার জন্যই বিজেপির এককভাবে সরকার গঠনের স্বপ্ন তৃতীয়বারের জন্য মুখ থুবড়ে পড়ে। মূলত অখিলেশের সোশ্যাল ইকুয়েশন, প্রচার, প্রার্থী চয়ন সবকিছু এত মসৃণ ছিল যে বিজেপির জয়ের রথ আটকে গেছিল। 1.5 বছর আগের ঘটনা, 15 বছর আগের ঘটনা। সেই অখিলেশ পশ্চিমবঙ্গে এসে বলছেন দিদিমণি বিজেপি বিরোধী লড়াইয়ের চ্যাম্পিয়ন। আরে আপনি তো 1.5 বছর আগে বিজেপির অগ্রগতিকে রুখে দিয়েছিলেন উত্তরপ্রদেশে, তো নবান্নের অলিন্দে দাঁড়িয়ে আপনার দিদিমণিকে এত মাখন দেওয়ার কি দরকার? উদ্দেশ্য হচ্ছে 2টো সিট। ওই যে তৃণমূলকে দিয়েছিল লোকসভায় না, ওই কমলাপতি ত্রিপাঠীর নাতি ললিতেশ ত্রিপাঠীকে তৃণমূলের টিকিটে লড়বার সুযোগ করে দিয়েছিল, সেই ছকেই 2-3টে সিট যদি দিদিমণির কাছ থেকে পাওয়া যায় বিধানসভা নির্বাচনে, তার জন্য তদবির করতে এসেছিলেন অখিলেশ, এবং সেই জন্য বিস্তর তেল দিলেন আর কি, এছাড়া কোনো কারণ নেই। না হলে বলতে হবে
অখিলেশ বিজেপি বিরোধী লড়াইয়ের ব্যাটনটা ছেড়েই দিয়েছেন দিদিমণিকে এবং তিনি বুঝে গেছেন 2027 সালের নির্বাচনে পরাজয় অবশ্যম্ভাবী। 2024-এর লোকসভা নির্বাচনটা ব্যতিক্রম ছিল। এবারে তৃতীয়বারের জন্য উত্তরপ্রদেশে বিজেপি সরকার আসবেই। তিনি বিজেপি বিরোধী লড়াইয়ের নেতৃত্বের জায়গাটাই মমতা ব্যানার্জিকে আউটসোর্স করে দিলেন, আগে ভাগে করে দিলেন, হাল ছেড়ে দিয়েছেন অখিলেশ। এটাই প্রমাণিত হয়, না হলে বলতে হবে সিট ভিক্ষা করতে এসছেন। তাই একটু তেল দিলেন, তোষামত করলেন। আসলে দেখুন, উত্তরপ্রদেশে অখিলেশও সোনার চামচ নিয়ে জন্মেছে, সেও বৈভবের আস্পালন করেন, বিপুল বিত্ত বৈভবের অধিকারী এরা। আমাদের যেমন ছোটবাবু এয়ার অ্যাপারেন্ট, ছোটবাবু পদ চাইছেন, মুখ্যমন্ত্রী হতে চাইছেন, নিদেন পক্ষে উপমুখ্যমন্ত্রী, অখিলেশ মুখ্যমন্ত্রী ছিলেন 5 বছর। তো এই সমস্ত আঞ্চলিক দল তো পরিবারের বাইরে এক পা ফেলে না, সেজন্য তেজস্বীকে ওয়ার্কিং প্রেসিডেন্ট করে দিয়েছে আরজেডি। অর্থাৎ এই দলগুলোর প্রায়োরিটি হচ্ছে পরিবার, পরিজন, তাদের সুখ, সমৃদ্ধি, শ্রীবৃদ্ধি, সম্পদের বৃদ্ধি, বাকি সব ভাড়মে যায়। তাই যাহা তেজস্বী, তাহা অখিলেশ, তাহা খোকাবাবু, তাহা উদয়নিধি, তাহাই আদিত্য, সব এক বৃন্তের ফুল, সব পরিবারবাদী রাজনীতির সব উত্তরাধিকারী। তাই অখিলেশ যেরকম টন টন তেল দিলেন দিদিমণিকে, এত প্রশংসা, এত প্রশংসা। আবার উত্তরপ্রদেশের নির্বাচন হলে আবার দিদিমণিকে প্রচারে ডাকেন না। এই যে হেমন্ত সোরেন দিদিমণি নাকি খুব সম্মান করেন, এই যে ঝাড়খণ্ডে প্রচার হলো দিদিমণিকে ডাকেনি। আরজেডি ওদের ওই রাহুল গান্ধীর সঙ্গে যে করলো না সে পদযাত্রা, তারপরে দিদিমণি আর অভিষেককে ডেকেছিল, তারা যায়নি, তারপরে আর কাউকে ডাকেওনি বিহারের ভোটে। তাই দিদিমণিকে একটু চুলকে দিয়ে অখিলেশ কি ভাবছেন দিদিমণি তাকে 2টো আসন দেবেন? ভুল ভাবছেন। দিদিমণি বলবেন ঠিক আছে আমার প্রতীকে লড়ো, দিদিমণি কাউকে কিছু ছাড়বেন না। অখিলেশ ভুল ভাবছেন। এত তেল দিলেন, এত প্রশংসা করলেন সংবাদ মাধ্যমের সামনে, আসল কথাটা তো বললেন না। আপনি উত্তরপ্রদেশে এসআইআর এর বিরুদ্ধে কি আন্দোলন করেছেন? করেননি তো। তাহলে আপনি জানেন যে এসআইআর এ যা হচ্ছে ঠিকই হচ্ছে উত্তরপ্রদেশে। এখানে এসে দিদিমণিকে একটু উস্কে দিলেন, দিদিমণি একটু শ্লাঘাবোধ করলেন। ওই যে দিল্লি যাচ্ছেন, দেখবেন আইএনডিআই জোটের কথা আবার বলবেন। বিপদে পড়েছেন না, কংগ্রেসকে চাই, ডিএমকে কে চাই, সমাজবাদীদের চাই, আরজেডি কে চাই। আর যখন কংগ্রেস একটু বেকায়দায় পড়ে তখন দিদিমণি বলেন না আমরা তো ইন্ডিয়া জোটের শরিক নই। এখন তিনি ইন্ডি জোটের কথা বলবেন দিল্লিতে গিয়ে, কমিশনারের সঙ্গে দেখা করবেন, যারা মারা গেছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে যাবেন, সর্বভারতীয় মিডিয়ার সামনে ন্যারেটিভ তৈরি করবেন, ধর্নাতেও বসে যেতে পারেন জ্ঞানেশ কুমারের দপ্তরের সামনে। যেন তেন প্রকারেণ এসআইআর প্রক্রিয়ার আগে ভেস্তে দাও, পুরনো তালিকাতেই ভোট হোক, এটাই দিদিমণির একমাত্র লক্ষ্য, যাতে মৃত ভোটাররা আবার ভোট দিতে পারে, দ্বিজেন মুখোপাধ্যায় আবার ভোট দিতে পারেন। এটা এনশিওর করার জন্য পিসিমণি যা করার তাই করছেন এবং আগামী দিনেও করবেন। এই আবহে অখিলেশের দিদি প্রশস্তি, দিদির গুণগান, কি বলবো আর কি, ভালোই লাগলো, শুনলাম। দিদিমণিকে তেল দিলেন, টন টন তেল, কিন্তু দিদিমণি অখিলেশকে আসন ছাড়বে না। কথা বলেছিলাম প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্তর সঙ্গে। কি বললেন অমিতাভ বাবু, শুনেন। অমিতাভ দা, অখিলেশ যাদব কালকে আসলেন, এসে দিদিমণিকে প্রচুর প্রশংসা করলেন। আসলে অখিলেশ কার্যত মমতাকে তেলই দিলেন বলা ভালো। শোনা যাচ্ছে যে অখিলেশ বলেছেন যে দুটো নাকি সিট, 2-3টে সিট নাকি বিধানসভায় সমাজবাদী পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করুন, এই আর্জি নিয়ে এসেছিলেন। তার জন্যই মুখ্যমন্ত্রীকে তিনি যৎপরণাস্তি প্রশংসা করেছেন। আপনার কি বক্তব্য? না, এর আগের বারেও তো অখিলেশ যাদব কলকাতায় এসেছিলেন, তখন মমতা ব্যানার্জি
অনেকেই এসেছিলেন, আমাদের লালু প্রসাদ যাদবের ছেলেও তখন এসেছিলেন। তা তাদেরকে বলেছিলেন আপনারা নিঃস্বার্থভাবে আমাদের সমর্থন করুন, হুম আমরা পরবর্তীকালে আমরা একটা ব্যবস্থা করব। শরদ পাওয়ারও অ্যাপ্রোচ করেছিলেন, এনসিপি পার্টি। হুম তখন সবাই নিঃস্বার্থভাবেই মমতা ব্যানার্জিকে সমর্থন করেছিলেন, মানে গত বিধানসভা নির্বাচনে। হুম তো পরবর্তীকালে আমি যা শুনেছি যে পশ্চিমবাংলায় যারা এই সমস্ত দলের প্রতিষ্ঠিত নেতারা আছেন, হুম কিছু আছেন নেতারা, দু চারজন আছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছিলেন নাকি। হুম তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, হ্যাঁ নিশ্চয়ই আপনাদের আমি দেখবো, তবে আমার প্রতীকে লড়ুন। হুম, হুম আমার প্রতীকে লড়ুন, আপনারা জিতে আপনাদের জায়গা মতো আমি দেবো আর কি। এই ধরনের কথাবার্তা হয়েছিল, যেগুলো আমরা শুনেছি আর কি। হুম এখন অখিলেশ যাদব এসছেন, তিনি, আমার তো আপনারা বলছেন ওনার অনেক, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অখিলেশ যাদবের এখন অনেক লার্জার পলিটিক্যাল ইন্টারেস্ট এবং অ্যাকশন রয়েছে, অনেক লার্জার। হুম তার জন্যই এসেছিলেন আমার ধারণা। অখিলেশ যাদব কংগ্রেস এবং আরো দু একটা পার্টির জোট লোকসভা নির্বাচনে ইউপিতে খুব ভালো ফল করেছিল এবং সেই জন্য বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারেনি। তো অখিলেশই তো বিজেপিকে ইউপিকে রুখে দিয়েছে, মানে বিজেপি বিরোধী লড়াইটা একমাত্র মমতা ব্যানার্জি করছে। তা অখিলেশ মমতা ব্যানার্জিকে এই সার্টিফিকেটটা দিলেন কেন, যেখানে ও নিজেই লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির জয়ের রথকে থামিয়ে দিয়েছে? না, আগামী দেখুন, এবছরে তো 2026-এ পশ্চিমবাংলার নির্বাচন, হুম 2027-এ উত্তরপ্রদেশের নির্বাচন। হুম এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা ভালো খারাপ আমরা বাংলার অধিবাসী হিসেবে যে ধরনের বুঝতে পারছি বলছি, হুম কিন্তু যা যা যোগাযোগ খবর, হুম যোগী আদিত্যনাথ কিন্তু অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে উত্তরপ্রদেশে, হুম এবং সেখানে অখিলেশ যাদবের পরিস্থিতি এখন আহ, খুবই দৃঢ়। হুম বিশেষ করে এই আধুনিক যে শঙ্করাচার্য এবং যোগী আদিত্যনাথের মধ্যে যে ব্যক্তিগত স্তরে গন্ডগোল শুরু হয়েছে, হুম তাতে আপার কাস্ট ভোট, ওখানে তো সব কাস্ট ভোট হুম উত্তর ভারতে, হুম সারা ভারতেই বিভিন্ন জায়গায় কাস্ট ভোটই চলে। হুম তাই জন্যে আপার কাস্ট ভোট, বিশেষ করে ব্রাহ্মণ ভোট, হুম তারা অত্যন্ত বিরুদ্ধে। আর এই যে ইউজিসি যে দিয়েছে হুম আপনার, এটাও একটা বিরাট বড় ইম্প্যাক্ট। এখন মন্ডল কমিশনের মতো ইম্প্যাক্ট হবে কিনা আমি বলতে পারছি না, হুম তবে বিজেপির আপার কাস্ট ভোট কিন্তু উত্তরপ্রদেশ এবং ভারতের বিভিন্ন জায়গায় হুম একটু খুব কঠিন পরিস্থিতিতে রয়েছে। হুম এছাড়া যোগী আদিত্যনাথ, যেটা শোনা যাচ্ছে বা অনেকেই খবর করছেন, যে ইন্টারনাল রিফটে, হুম মানে এখন উনিও তো প্রত্যাশী উচ্চ স্থানের জন্য, হুম তাই জন্য আবার ওনার জায়গাটাকেও করে দেওয়ার জন্য এগুলো ইন্টারনাল পলিটিক্সে খুব সাধারণভাবে এসব হুম ঘটনা ঘটে। হুম হুম, এইগুলো চলছে। হুম অখিলেশের এখন একটা অল ইন্ডিয়া এজেন্ডা আছে। ইউপিতে যারাই মন্ত্রী হন, হুম মানে নেতা হন, মন্ত্রী মানে মুখ্যমন্ত্রী হন, হুম তাদের কিন্তু ভারতের প্রধানমন্ত্রীত্বের দিকে নজর থাকে। আগে বলতো হুম ইউপি যার দিকে, ভারত তার দিকে। হুম এখনো সেটা খুব একটা অন্যথা হয় না এই হুম জায়গায়। হুম তো অখিলেশের তো এজেন্ডা আছেই উত্তরপ্রদেশের পরে ভারতের। হুম আর মমতা বন্দ্যোপাধ্যায়েরও একটা এজেন্ডা আছে। কেন অখিলেশকে নিয়ে এসছেন, কারণ বিহারে এখন লালু প্রসাদের ছেলে সেই জায়গায় নেই হুম যে উনি পুনরায় কলকাতায় এসে ওনাকে বুস্ট আপ করবেন বা একটা অল ইন্ডিয়া ইয়ে দেবেন। মমতা ব্যানার্জির সাথে কংগ্রেসের সম্পর্ক খুব অম্লমধুর সম্পর্কে এখন দাঁড়িয়ে আছে। হুম যাই হোক, ওটা বিস্তারিত ইয়ে, কিন্তু যদি এসআইআর নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম ক্রিয়েট হয়, হুম তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একে অল ইন্ডিয়া লেভেলে নিয়ে যাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই জন্যই তার দিল্লি সফর বা ইত্যাদি তার আগে তিনি চেষ্টা অখিলেশের করছেন। রাজ্য সফরও খুব গুরুত্বপূর্ণ, ওর ব্যক্তিগত তার সফরে এসেছিলেন, দেখা তার করে গেছেন। ব্যক্তিগত হুম সফর, এটা একটা হচ্ছে। এসআইআর যদি উনি রুখে দিতে পারেন, হুম মানে রুখে দিতে পারেন, মানে স্মুথলি নিয়ে যেতে পারেন। এসআইআর নিয়ে যেসব কথা শোনা যাচ্ছে, হুম যে পশ্চিমবাংলায় তো বিরোধী দল চাইছে যাতে
একটা এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ রিসাফল হোক, কেন্দ্রীয় সরকার ইন্টারভিন করুক বা সরাসরি ভাবে রাষ্ট্রপতি শাসন হোক। যদি সেই জায়গায় না যায় তাহলে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে অনেক অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে। যতই তার বিরুদ্ধে অভিযোগ থাকুক, তার বিরুদ্ধে অন্য হোক, মুসলমান ভোট ভেঙে যাক ইত্যাদি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে না। মমতা সেটাকে কনসলিডেট করছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটাকে তিনি আরো দৃঢ় করছেন, অল ইন্ডিয়া লবিটাকে আরো সংগঠিত করছেন। অখিলেশ উত্তরপ্রদেশের ইন্টারেস্টে পশ্চিমবাংলায় এসছেন আমি মনে করি না। তিনি পশ্চিমবাংলায় তার নেতাদের ইন্টারেস্টেও এসছেন এটাও আমি মনে করি না, তার দলের ইন্টারেস্টেও মনে করি না। যদি একটা পরিস্থিতি ঘটে তাহলে অখিলেশ উত্তরপ্রদেশেও থাকবেন, কাউকে ভাট দেবেন, দিয়ে তিনি কেন্দ্রে মূল জায়গায় যাওয়ার চেষ্টা করবেন যদি 40-50টা এমপি তিনি নিয়ে যেতে পারেন উত্তরপ্রদেশ থেকে। এগুলো সব পলিটিক্যাল স্পেকুলেশন, ইট ইজ আ গেম অফ অপরচুনিটি। যে যেরকম করছে বলুন। থ্যাংক ইউ অমিতাভ দা, থ্যাংক ইউ। আচ্ছা, নমস্কার। নমস্কার। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.